আমরা বিরোধিতা করিনি, কিন্তু এসআইআর এই কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয়, নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে অত্যন্ত টাইট শিডিউল তৈরি করেছেন। এটা অনেকের পক্ষেই মানা বা কার্যকরী করা অনেকটাই সমস্যা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যত সমস্যাই আপনাদের হোক না কেন, আপনারা সমস্ত কাজের থেকে এসআইআর ফর্মটি পূরণ করে জমা দেওয়া, এটা আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে আপনারা এই কাজটি নিন এবং সম্পন্ন করুন। আমরা জানি যে যারা বিএলও তারা সবাই টেকনিক্যাল পার্টটা যথাযথভাবে না বোঝার কারণে তারা সময় মতো সেটা আপলোড করতে পারছেন না। এটা যেমন সমস্যা, তেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখনো ফর্ম জমা দিতে পারেননি। কেননা এরকম হতে পারে যে অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, অনেকেই চিকিৎসার জন্য বাইরে আছেন, অনেকেই পড়ার জন্যে, যারা সিনিয়র স্টুডেন্টস যারা গবেষণা করে তারাও অনেকেই বাইরে আছেন। এরকম যদি কেউ থাকেন, তাহলে যে কোনো মূল্যে দ্রুততার সঙ্গে এসআইআর ফর্মটি বিএলওর কাছে জমা দেওয়ার একটা ব্যবস্থা আপনাকেই করতে হবে। জেনে রাখবেন, আপনি ভারতীয় নাগরিক, আপনাকে ভোটার তালিকায় নাম রাখার জন্যে দায়িত্বটা আপনাকে নিতে হবে এবং চেষ্টাটা আপনাকে করতে হবে। আমি বিশেষ করে সমাজের যারা পিছিয়ে পড়া অংশ, মুসলমান, দলিত, আদিবাসী, দিনমজুর, অনেকেই বলেন পরিযায়ী শ্রমিক, বাইরে যারা কাজ করেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যাদের রুজি রুটির জন্য এই লড়াই আর সংগ্রামটা করতে হয়, আমি জানি যে তারা হয়তো সব অনেকেই ভাবছেন যে এটার থেকেও আমার রোজগার, সন্তানের মুখে আহার পৌঁছানো, সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি, কিন্তু জেনে রাখবেন, বিহার বলুন বা আসাম বলুন, যেখানে যেখানে মানুষের উপরে বিপদ এসেছে, যেখানে যেখানে মানুষ প্রশাসনিক সমস্যার শিকার হয়েছে, আসামে যারা ডিভোটার হয়েছেন কিংবা যারা এনআরসির তালিকা থেকে নাম যাদের বাদ গিয়েছে, তাদের মধ্যে কিন্তু বড় অংশ হচ্ছে দরিদ্র মানুষ। তারা হিন্দু না তারা মুসলমান, এটার থেকেও কিন্তু তাদের বড় প্রশ্ন যে তারা দরিদ্র মানুষ, তারা রুজি রুটির জন্য লড়াই করেন, সংগ্রাম করেন, নিজের রাইট সম্পর্কে তারা সচেতন হওয়ার সময় তাদেরকে নেই, তারা অধিকার সম্পর্কে সচেতন নন। তারা মনে করেন যে রেশনের 5 কেজি চাল এটাই একটা ক্ষুধার্ত মানুষের জন্যে এটা একেবারে চাঁদের পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার মতন সুন্দর। ফলে এই মানুষগুলোর সহায়তা দরকার। আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি, আমি আমার নিজের বৃহত্তর পরিবারের 2 জন সদস্যের এরকম খবর পেয়েছি যে যাদের ম্যাচ করছে না, বিএলওর যে টেকনিক্যাল পার্সন তার সঙ্গেও কথা বলেছি, বলছেন যে ওদের 2002 সালে নিজেদের ভোটার তালিকায় নাম আছে। সেই ব্যক্তি যখন 2025 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাচ করে যখন তার নামটি এসআইআর যে ম্যাপিং সেখানে যখন আপলোড করতে যাচ্ছেন, তখন 2002 সালটা নট ফাউন্ড দেখাচ্ছে। 2002 সালে সেই ব্যক্তি ভোট দিয়েছেন। আমি কামরুজ্জামান, আমারও 2002 সালে ভোটার তালিকায় নাম আছে। আমার ওই আত্মীয়দের যখন 2002 সালে তারা ভোট দিয়েছেন, তারপরেও কিন্তু নট ফাউন্ড এটা তাদের দেখাচ্ছে। ফলে 2 জন এরকম ব্যক্তি যারা আমার বৃহত্তর পরিবারের সদস্য, তাদের নাম এসআইআর-এ কোনোভাবে আপলোড করে সাকসেসফুল করা যাচ্ছে না। এবং আরও খবর পেলাম যে আমার নিজের গ্রামে 10 থেকে 12 জনের এরকম সমস্যা তৈরি হচ্ছে। ফলে আমরা কর্মসূত্রে একই জায়গায় কাজ করি। এক ভদ্রলোক তিনি
মিনাখা ব্লকে তার বাড়ি। তার শ্বশুরের যে নাম 2002 সালের যে ভোটার তালিকা সেখানে নাম ছিল, 2025 সালের ভোটার তালিকায় নাম আছে, অথচ যেই নামের যে সিরিয়াল নাম্বার ওখানে দিয়ে ইনপুট করা হচ্ছে তখন অন্য লোকের নাম সেখানে চলে আসছে। এটা নিয়ে এই যে ভোটার তালিকার গড়বড়, এটা নিয়ে না বিএলও দায়ী, না বিএলএ দায়ী, না ভোটার দায়ী, এটার জন্য কিন্তু সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। আমরা অত্যন্ত অবাক হই, আজকে গোটা বিশ্ব ডিজিটাল হয়েছে, আমাদের দেশ ৭৯ বছর তারা স্বাধীন হয়েছে, এত বছর পরেও একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি। অনেকেই বলবেন যে সেই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করার জন্যই তো এসআইআর করা হচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশনের কেন এতটা বছর লেগে গেল? কেন একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ পায়? আপনারা তো জানেন যে আজকে কোনো একটি স্টুডেন্টস সরকারি দুটো স্কলারশিপ একই সঙ্গে পায় না। কেন? স্কলারশিপগুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে। তাহলে এভাবে যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে একটা বাচ্চা, একটা স্টুডেন্টস যদি দুটো স্কলারশিপ পাওয়া থেকে যদি আটকানো যায়, সেটা অনেকেই স্বচ্ছতা বলবেন বা কিছু বলবেন, তাহলে জাল ভোটার কেন আটকানো যায় না? কেন বিহারে একটা ভোটার তালিকায় এতগুলো মানুষের নাম থাকে? কেন একটা পরিবারের এতগুলো নাম হরিয়ানাতে থাকে? আজকে দেশের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি ভিডিওর মধ্য দিয়ে গোটা দেশের মিডিয়াকে সামনে নিয়ে এসে চ্যালেঞ্জের সঙ্গে বলেছেন যে এই জায়গাগুলোতে ভুয়ো ভোটার তালিকা কিভাবে তৈরি হয়েছে। নির্বাচন কমিশন উত্তর দিতে পারছেন? নির্বাচন কমিশন শুধু মনে করছেন যে আমরা দরিদ্র মানুষের উপরে শাসন করব, দরিদ্র মানুষের উপরে চাবুক মারব। এই যে প্রক্রিয়া, এটা অত্যন্ত জঘন্যতম। আজকের বিএলও তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ আত্মহত্যা করছেন, কেউ কাঁপছেন, তো কেউ বিবাহ করতে গিয়েও সেখানে এসআইআর ফর্ম আপলোড করছেন। এই পরিস্থিতি কেন ঘটবে? দেশে সুশাসন আছে, আমাদের দেশ তো দরিদ্র দেশ নয়। নরেন্দ্র মোদীজির আমলে এসে তো আচ্ছে দিনের দিকেই এগোচ্ছে বলে অনেকেই মনে করছেন। তারপরে তাহলে এরকম অবস্থা কেন তৈরি হচ্ছে? তার জন্যে সমস্যা বাড়ছে, মানুষ উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। যাদের 2002 সালের সঙ্গে মিসম্যাচ হচ্ছে, তাদের কি সমস্যার সমাধান, সেটা নিয়ে আমাদের ভাই আলী আকবর এখানে আছে। আমি তাকে বলবো যে ওই মানুষগুলো আপাতত কি করবে, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে কিন্তু তাদের 25 সালের তালিকাতেও নাম আছে, কিন্তু দুটোকে যখন মেলানো হচ্ছে তখন সেখানে মিসম্যাচ হিসাবে দেখাচ্ছে এবং তারা আপলোড করতে পারছে না। এ বিষয়ে কি করতে পারে? আমরা অনেক বিএলওদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে 2002 সালের যে নির্বাচন কমিশনের যে লিস্ট, সেখানে অনেকের নাম আছে, কিন্তু যখন পোর্টালে সেই বিএলও সেই ভোটারকে মেলাতে চাইছেন, ম্যাপিং করতে চাইছেন, তখন তার নাম নট ফাউন্ড দেখাচ্ছে বা মিসম্যাচ করছে। এমন অনেকের হয়েছে যে বাংলা বয়স 42 আছে, 2002 সালে তার বয়স 42 ছিল, এখন সেটা তাকে তার 82 বছর বয়স হয়ে গেছে। তাহলে এখন যে ডেট অফ বার্থ দিচ্ছে সেই বয়স অনুযায়ী তার সেই নিচ্ছে না। অনেকের ভোটার আইডি নাম্বার 2002 সালে ছিল না, তারটাও অনেক জায়গায় নিচ্ছে না। এরকম বিএলওদের সঙ্গে যখন কথা বলছি যে এদেরগুলো কি হবে, তারা বলছে যে এগুলো আমরা এখন যে কাজগুলো আগে করতে হবে সেগুলো করে নিই,
বাকি এগুলো বিডিও অফিস থেকে, যে এক একটা বিএলওর আন্ডারে হয়তো এরকম 8টা 10টা করে থাকবে, সেই বিডিও অফিস থেকে নাকি সেগুলো ওরা করিয়ে দেবে। আমরা যেহেতু আশ্বস্তই হতে হবে, কারণ নিজেদের হাতে তো কিছু নেই। বিএলওরা টেকনিক্যাল ভাবে যেটা বলছে বা বিডিও অফিস যদি এটা দেখে, তাহলে খসড়া তালিকায় তাদের নাম আসবে। কিন্তু এইরকম মনে হচ্ছে কাজের চাপ এতটাই, আমাদের কামরুজ্জামান সাহেব বলছিলেন যে এইরকম একটা মানে খুব বড় কাজ এত শর্ট টাইমের মধ্যে, এত শর্ট শিডিউলের মধ্যে নির্বাচন কমিশন যেটা করছে সেটা অত্যন্ত নিন্দাজনক। এত কম সময়ের মধ্যে এত তড়িঘড়ি করার চেষ্টা কেন? তাহলে আরো আগে 3 মাস আগে শুরু করতে পারতো নির্বাচন কমিশন। এত একদম 1 মাসের মধ্যে সারা পশ্চিমবঙ্গের এত ভোটার এবং বিএলওরা যে কাজের চাপ নিতে পারছে না, আমরা দেখছি প্রতিনিয়ত বিএলওরা মানে একেবারে রোগে আক্রান্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, সেরিব্রাল অ্যাটাক করছে, মারাও যাচ্ছে। তাহলে এইরকম একটা মানসিক চাপে ফেলে তাদেরকেও তো একটা মৃত্যু মুখে ফেলে দেওয়া হচ্ছে। ভোটাররা যেমন তারা চেষ্টা করছে যে আমারটা যেন দ্রুত আপলোড হয়, তাহলে প্রত্যেকটা ভোটার চাইবে যে আমারটা দ্রুত আপলোড হোক। যাদের ম্যাপিং হচ্ছে না তারা আরো দুশ্চিন্তা করছেন, বিএলওরা কোনো নির্দিষ্ট গাইডলাইন দিতে পারছে না। কারণ নির্বাচন কমিশনও তো শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে। প্রথমে বলল ছবি দিতে হবে, মাঝখানে এসে বলল ছবি দিতে হবে না, এখন বলছে যে আপনার যে রিসিপ্টটা ফেরত দিচ্ছে তাতে বিএলও শুধু সই করে দিলে হবে, স্ট্যাম্প দিতে হবে না। এই রকম প্রতিনিয়ত। আবার গতকাল থেকে একটা বিভিন্ন নিউজ চ্যানেলে আসছে যে 25শে নভেম্বরের মধ্যে সমস্ত কিছু আপলোড করতে হবে। তাহলে আমরা জানি 4ই ডিসেম্বর আপলোড করার শেষ সময়, 1 মাস 4 দিন সময় ছিল। সেখান থেকে যদি এইরকম 9-10 দিন কমিয়ে দেওয়া হয় তাহলে তো বিএলওরা আরো চাপে পড়ে যাবে। এবং ভোটাররা যারা এখনো পর্যন্ত ফর্মটা জমা দিতে পারেনি, এতদিন সময় রয়েছে বলে হয়তো অনেকের কাগজ জোগাড় করতে বা বাইরে আছে তাদের ছবি আনতে দেরি হচ্ছে, তারা তো দুশ্চিন্তায় পড়ে যাবে। তাহলে কালকের মধ্যে কি করে হবে? আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়াতে তারা এটা বলছে, বা নির্বাচন কমিশন নাকি অলিখিতভাবে আনঅফিসিয়ালি ডিএমদের মাধ্যমে বিএলওদের জানিয়েছে যে 25 তারিখের মধ্যে আপলোডের কাজ কমপ্লিট করতে। এটা কোনোদিন মানা যায় না। যে ডেট লাইন ছিল 4ই ডিসেম্বর সেই পর্যন্তই করতে হবে। আমরা দাবি করব, আমরা জানাবো নির্বাচন কমিশনের কাছে। মানুষকে এরকম হতাশার মধ্যে ফেলে দিয়ে এত কম সময়ের মধ্যে এত কিছু করানো, এটা অত্যন্ত খারাপ কাজ। কারণ মানুষ আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, আরো বেশি প্যানিক হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এবং বিএলওরা যারা কাজ করতে পারছে না তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমরা চাইবো যে 4ই ডিসেম্বর যে শেষ তারিখ আছে সেই শেষ তারিখ পর্যন্তই থাকবে। তারপরেও যদি বাড়ানো যায় কাজ বাকি থাকলে, তাহলে সেটা আমরা দাবি করব যে বিএলওরা কাজ যেগুলো করতে পারবে সেই সময় পর্যন্ত সময় দেওয়া। যেহেতু 4ই ডিসেম্বর অফিসিয়ালি শেষ তারিখ এবং যে মিডিয়া প্রচার করছে যে কালকের মধ্যে আপলোড করতে হবে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এখনো পর্যন্ত ফর্ম জমা দেননি, অন্তত কাল একবার আপনার বিএলওর সঙ্গে দেখা করুন সমস্ত কাগজপত্র নিয়ে। কেন আপনি জমা দিতে পারছেন না বা কোন কারণে আপনি এখনো জমা দেননি, যদি কোনো কারণ থাকে সেটা বিএলওর কাছে কাগজ নিয়ে দেখা করে তারপরে বসুন। মানে কালকের যে কোনো প্রকারে আপনি বিএলওর সঙ্গে যে কোনোভাবে দেখা করুন, তার সঙ্গে সরাসরি কথা বলুন যে আমার এই সমস্যার জন্য আমি জমা দিতে পারছি না। না হলে কিন্তু ওই বিএলও যেহেতু বলছে যে 25 তারিখের মধ্যে আমাদের আপলোড করতে হবে, তাহলে তিনিও কাজে ধরা পড়ে যাবেন। সেজন্য আপনি যদি সরাসরি বিএলওর সঙ্গে আপনার সমস্যার কথাটা জানান তাহলে সেটা খুব ভালো হয়। তাহলে আপনি আর ভাষা থাকবেন না বা আপনি দৃষ্টির অগোচরে থাকবেন না, বিএলও বুঝতে পারবে যে এই কটা ফর্ম আমার এখনো জমা আসেনি। এবং আপনি আজকে রাত্রেই ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার পরে কালকে যে দুটো ফর্ম আছে, একটা বিএলওকে জমা দিন এবং একটা ফর্মে বিএলওর রিসিভ অবশ্যই করিয়ে নেবেন। সেই রিসিভের ডেট যেন অবশ্যই আগামীকাল 25 নভেম্বর 2025 এই ডেটটি যেন বিএলও লিখে দেন, সেটা আপনি দেখে নেবেন। তারপরেও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই দেখবেন যে আপনার কাছে যে এসআইআর ফর্ম এসেছে সেই ফর্মে কিন্তু আপনার যিনি বিএলও বুথের তার মোবাইল নাম্বার আছে,
তার নাম আছে, প্রয়োজনে তাকে ফোন করুন এবং সেখানেও কোনো সমস্যা হলে আমাদেরকে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।